বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর যে চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন বিষয়টি আছে, সেটি আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা এই ভিডিওতে ধারা 12 থেকে 18 পর্যন্ত আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের এটি আমাদের পঞ্চম ভিডিও। আশা করি আপনারা ইতিমধ্যে যে আমরা 4টি ভিডিও আপলোড করেছি সেগুলো দেখেছেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তির অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে কি বলা আছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি বলা আছে তা বলার আগে আমি একটু বলতে চাই, আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট সম্পাদন এটি আদালত কিভাবে আদেশ দেয়, এই জন্য দুটি বিষয় আছে। চুক্তি ভঙ্গের জন্য সাধারণত দুই ধরনের প্রতিকার পাওয়া যায়। একটি হলো চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার, বা যেটাকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার বলছি, আর ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার বা আর্থিক ক্ষতিপূরণ, যেটি ক্ষতিপূরণমূলক প্রতিকার। এই দুটি প্রতিকার পাওয়া যায়। ধারা 12তে বলা আছে যেসব চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে, অর্থাৎ কোন কোন চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় সেটা ধারা 12তে বলা আছে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী আদালত 4টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্যকর করার আদেশ দিতে পারে। কখন কখন দিতে পারে? কয়ে বলা আছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ যদি ট্রাস্টভুক্ত কোনো সম্পত্তি হয় বা জিম্মার অন্তর্ভুক্ত কোনো সম্পত্তি হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। ক্ষয়ে বলা আছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড থাকবে না, অর্থাৎ যে ক্ষতিটি হবে সেই ক্ষতিটি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না, অর্থাৎ সে কতটুকু ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটি কোনো মানদণ্ডে বিচার করা যাবে না। গয়ে বলা আছে যখন সম্মতিভুক্ত কাজ এমন হয় যে তাহা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, অর্থাৎ যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর না করা হয় সেক্ষেত্রে যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, তবে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবে এবং চুক্তিটি কার্যকর করতে বলবে। ঘয়ে বলা আছে যখন এই সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, অর্থাৎ যদি এরকম সম্ভাবনা থাকে যে চুক্তিটি যদি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ না দেওয়া হয় সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না বলে যদি ধারণা থাকে বা আদালতের যদি মনে হয়, সেক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে আদেশ দিতে পারে। তো এখন বিষয় হলো যে আইনের একটি সাধারণ নীতি হলো স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার যোগ্য, অর্থাৎ যদি স্থাবর সম্পত্তি হয় তবে সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার যোগ্য, কিন্তু অস্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য নয়। কিন্তু চুক্তিটি যদি কোনো অস্থাবর সম্পত্তি নিয়ে হয় সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য নয়। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মোকদ্দমায় সুনির্দিষ্ট প্রতিকার পেতে বাদীকে যেসব বিষয় প্রমাণ করতে হবে, অর্থাৎ বাদীকে কি কি বিষয় প্রমাণ করতে হবে সেটি আমরা একটু দেখে নেই। সেটি হলো যে প্রথমে প্রমাণ করতে হবে যে চুক্তিটি যেটি করা হয়েছে, যে চুক্তির উপর মোকদ্দমা দায়ের করা হয়েছে, চুক্তিটি অবশ্যই বৈধ। এটি আদালতকে বোঝাতে হবে যে চুক্তিটি একটি বৈধ চুক্তি। দ্বিতীয়ত যে জিনিসটি বোঝাতে হবে সেটি হলো বাদী তার চুক্তির দায়িত্ব পালন করেছে, অর্থাৎ চুক্তিতে যে বাদী পক্ষের যে দায়িত্ব আছে সে দায়িত্বটি বাদী পালন করেছে বা পালন করতে সম্মত হয়েছে। অর্থাৎ যদি কোনো বায়নামা হয় সেক্ষেত্রে বায়নামা চুক্তি বাস্তবায়নের জন্য বাদীকে সম্পূর্ণ অংশ বা 50% টাকা আদালতে জমা দিতে হয়, এটাই হচ্ছে তার দায়িত্ব। অর্থাৎ বাদী যদি বলে যে নিজের দায়িত্ব যদি বাদী পালন না করে সেক্ষেত্রে চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে না। এবং এই যে 12 ধারায় যে আমরা 4টি শর্ত দেখিয়েছি, এই 4টি শর্তের মধ্যে ন্যূনতম একটি শর্ত পূরণ করতে হবে। যদি 12 ধারার
যে 4টি শর্ত আছে সেই 4টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যদি পূরণ করে তবে আদালত চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। তবে এখন বিষয় হলো যে এটি কি আদালত কি বাধ্যতামূলক নাকি আদালত ইচ্ছা করলে দিতেও পারে, না দিতেও পারে? না, সুনির্দিষ্ট প্রতিকার দেয়া আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ আদালত ইচ্ছা করলে এটি প্রতিকারটি দিতেও পারে বা নাও পারে, এটি আদালতের সম্পূর্ণ বিবেচনামূলক বিষয়। এখন আমরা দেখি যে এই যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে মামলাটা আছে, এই মামলা করতে কত টাকা কোর্ট ফি দিতে হয় বা কিভাবে কোর্ট ফি দিতে হয়, তো এবং এর তামাদির মেয়াদ কতদিন, মানে কতদিনের মধ্যে এর মামলাটি করতে হবে। তো প্রথমে কোর্ট ফি হচ্ছে, কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, অর্থাৎ চুক্তিতে যদি কোনো মূল্য নির্ধারিত থাকে তবে সেই নির্ধারিত মূল্যের অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অথবা যদি মূল্য নির্ধারিত না থাকে তবে মামলা করার সময় যে মামলার মূল্যমান দেখানো হয় সেই মূল্যমানের উপর ভিত্তি করে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। এবং তামাদের বিষয়টি হলো যে যখন বাদী পক্ষ যে মামলা করছে যখন সে বুঝতে পারবে যে বিবাদী পক্ষ চুক্তি পালন করতে চাচ্ছে না বা চুক্তির মধ্যে যদি কোনো নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তারপরও চুক্তিটি কার্যকর করছে না, তবে সেই অনুযায়ী সেই দিন থেকে 1 বছরের মধ্যে মামলাটি করা যাবে। অর্থাৎ এই 1 বছরের মধ্যে মামলা করতে হবে, না হলে মামলাটি তামাদিতে বাড়িতে হবে। এরপরে আসে ধারা 13। ধারা 13 বিষয় হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, অর্থাৎ যদি চুক্তি কোনো বিষয়বস্তুর কোনো আংশিকভাবে বিলুপ্ত হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সম্পর্কে বলা আছে ধারা 13-তে। ধারা 13-তে বলা আছে চুক্তি আইনের 56 ধারার কোনো বিধান সত্ত্বেও চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব নয়। অর্থাৎ এখানে বিষয় হচ্ছে যে চুক্তি আইনের 56 ধারায় বলা আছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয় তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলা আছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় তা আংশিক বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব না, অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে, যেমন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে বা ক্রয় মূল্য পরিশোধ করে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে। অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে, যেমন আর্থিক ক্ষতিপূরণ। এরপরে আসে ধারা 14। ধারা 14-র বিষয়বস্তু হলো চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যেখানে অসম্পাদিত অংশ ছোট, যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কার্য সম্পাদন করতে অসমর্থ, কিন্তু যে অংশ অসম্পাদিত অবস্থায় পরিত্যক্ত হবে সম্পূর্ণ অংশের তুলনায় তা মূল্যের দিক থেকে ক্ষুদ্র এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের স্বীকৃত হয়। যেখানে আদালত যে কোনো পক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তির যতটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবেন। অর্থাৎ হলো যে কোনো চুক্তির অসম্পাদিত অংশ যদি ক্ষুদ্র হয় তাহলে আদালত চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার জন্য আদেশ দিবে এবং বাকি অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। এটি আদালতের বিবেচনামূলক বিষয়। এরপরে ধারা 15। ধারা 15-এ বলা আছে কোনো চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে সাধারণত আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। তো ধারা 15-এর বিষয় হলো কোনো চুক্তির অসম্পাদিত অংশ যদি বড় হয় সাধারণত আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার জন্য কোনো আদেশ দিবে না। এরপর ধারা 16। ধারা 16-এ বলা আছে কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যখন চুক্তির একটি অংশের স্বতন্ত্রভাবে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির এমন অন্য অংশ হতে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না বা করা আবশ্যক নহে, তাহলে আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন। তো এই 16 ধারার মূল বিষয়বস্তুটি হলো আদালত 16 ধারায় চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে।
এরপরে ধারা 17 বলা আছে অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনের প্রতিবন্ধকতা। এতে বলা আছে যে প্রতিবন্ধকতা বলা আছে পূর্ববর্তী যে 3টি ধারা আছে অর্থাৎ ধারা 16, ধারা 15, ধারা 14, এই 3টি ধারায় যে কোনো আওতাধীন মামলা ছাড়া বা অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবে না। অর্থাৎ যদি কোনো চুক্তির বিষয়বস্তু যদি 16, 15, 14 ধারার সাথে মিলে যায় তবে আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিতে পারে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আদালত এই সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। এটি ধারা 16-17 মূল বিষয়বস্তু। এরপরে আসে ধারা 18 হলো যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি বিক্রি করে, যার যে বিক্রি করছে তার যদি সত্য যদি ত্রুটিপূর্ণ হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 4টি বিষয় আছে। 4টি বিষয় হচ্ছে যদি যে বিক্রেতা যদি বিক্রয়ের পরপর এই সম্পত্তিতে কোনো শর্ত অর্জন করে তবে তাকে চুক্তি পালনে বাধ্য করা যেতে পারে। দ্বিতীয়ত বলা আছে সত্য বৈধ করার জন্য, অর্থাৎ যে বিক্রি করছে সত্য বৈধ করার জন্য অন্যান্য ব্যক্তিদের সম্মতির প্রয়োজন হয় এবং তারা বিক্রেতা বা ইজারাদারদের অনুরোধ করতে বাধ্য করতে পারে। অর্থাৎ যদি কারো সম্মতির মাধ্যমে যদি কেউ কোনো সম্পত্তির মালিক হয় এবং সেই সম্পত্তি যদি অন্য কারো নিকট বিক্রি করে তবে যে বিক্রেতাকে অন্য যে ব্যক্তির সম্মতি প্রয়োজন তাকে সম্মতি নেওয়ার জন্য বাধ্য করা যেতে পারে। তারপরে গয়ে বলা আছে ক্রেতাকে তার বন্ধক মুক্ত করতে। অর্থাৎ যদি কোনো বন্ধকি সম্পত্তি যদি কোনো ব্যক্তি অন্য কারো নিকট বিক্রয় করে তবে যে বিক্রয় করবে তাকে সে বন্ধক গ্রহীতার নিকট থেকে হস্তান্তর অর্জন বাধ্য করতে পারে। অর্থাৎ যে সম্পত্তিটি বন্ধক দিয়ে রেখেছে তাকে সেই সম্পত্তিটি বন্ধক মুক্ত করতে হবে। এক্ষেত্রে আদালত এ ধরনের আদেশ দিতে পারে। ঘয়ে বলা আছে সুদ সহ জমাকৃত অর্থ এবং মামলার খরচ পাবার এবং তেমন জমাকৃত অর্থ সুদ ও খরচের জন্য বিক্রেতা বা ইজারাদারদের যে জমি বিক্রয় বা ইজরা দিতে সম্মত হয়েছিল তাতে বিক্রেতা বা ইজরাদাতার সত্ত্বের উপর পূর্ব সত্ত্ব অধিকার থাকবে। এখানে বিষয়টি হলো যে কোনো ক্ষেত্রে যদি ত্রুটিপূর্ণ সত্য সম্পর্কিত কোনো মোকদ্দমা হয়, এক্ষেত্রে যদি আদালত যদি বুঝতে পারে যে সত্যটি তার ত্রুটিপূর্ণ ছিল, সেক্ষেত্রে যে মামলা করবে তার সে যে পরিমাণ অর্থ বিক্রেতাকে দিয়েছে সেই পরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য আদালত আদেশ দিতে পারে এবং সুদ সহ আদেশ দিবে এবং মামলা করতে যে খরচটি হচ্ছে সেই খরচটি যে ত্রুটিপূর্ণ সত্ত্বাধিকারী ছিল বা যে বিক্রয় করেছিল তাকে আদেশ দিতে পারে যে তুমি মামলার খরচটিও দাও। তো এই হলো আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। আমরা এবার আপনাদের একটি এমসিকিউ প্রশ্ন দিব। আপনারা যদি আমাদের লেকচারটি বুঝে থাকেন তবে আপনারা এই প্রশ্নের উত্তর করতে পারবেন। এই প্রশ্নটি হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা আছে? অপশন হলো ধারা ক 15, খ 14, গ 13, ঘ 12। আপনি যদি আমাদের এই প্রশ্নের উত্তর জানেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা আপনাকে রিপ্লাই দিব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে অবশ্যই আমাদের কমেন্টস করুন এবং আমাদের ইমেল করতে পারেন banglalawschool@gmail.com এবং আমাদের ফেসবুক পেজে নিয়মিত এমসিকিউ আকারের প্রশ্ন আপলোড করা হচ্ছে। আপনারা আমাদের ফেসবুকের সাথেও যুক্ত থাকবেন। শুধুমাত্র ফেসবুকে বাংলা ল স্কুল লিখে সার্চ দিলে আশা করি আপনারা আমাদের পেজটি পেয়ে যাবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা আগামীতে আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা ব্যক্ত করে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সব সময়। আইন জানুন, আইন জানান এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আসসালামু আলাইকুম।